আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের উত্তর দিতে গোটা দক্ষিণ এশীয় প্রতিবেশী নিয়ে জবাব দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এমনিতেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসলেন, দেখলেন, কিন্তু প্রথাগতভাবে জয় করলেন কি না তা নিয়ে বিতর্ক এখন চায়ের কাপে তুফান তুলছে। বাংলাদেশ সফরে এসে জয়শঙ্কর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেননি, যা কূটনৈতিক মহলে ক্লিয়ার স্ন্যাপ বা ইচ্ছাকৃত উপেক্ষা হিসেবে গণ্য হচ্ছে। এই ঘটনা প্রবাহে আরো নতুন মাত্রা যোগ করেছে জামাতে ইসলামের আমিরের সেই পুরনো কথা তুলে ধরা, যেখানে তিনি ভারতের কূটনীতিকদের সাথে গোপন বৈঠকের কথা প্রকাশ করেছেন। কিন্তু এসব আলোচনার রেশ কাটতে না কাটতেই ২রা ডিসেম্বর মাদ্রাজে জয়শঙ্কর প্রতিবেশীদের উদ্দেশ্যে বললেন, রক্ত এবং পানি একসাথে বইতে পারে না, মানে সন্ত্রাস বা তার বন্ধুত্ব একসাথে হতে পারে না। মজার ব্যাপার হলো, তিনি এমন এক সময় কথাগুলো বলেছেন যখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে ভারতে বসে বৈঠক করছেন দেশ দুটির কর্মকর্তারা। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ সফর শেষে ফিরে গিয়ে মাদ্রাজে বসে জয়শঙ্কর এমন বার্তা দিলেন যেটি ঝিকে মেরে বউকে শেখানোর মতো। বাংলাদেশে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে গেলেন বার্তা, আর দিল্লিতে বসে কি বাংলাদেশের ভবিষ্যৎ সরকারের উদ্দেশ্যে বার্তা দিলেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে বাংলাদেশ সহ প্রতিবেশীদের সাথে ভারতের সম্পর্কের প্রসঙ্গ। এক শিক্ষার্থী জয়শঙ্করকে বাংলাদেশের সাম্প্রতিক সফরের প্রসঙ্গ টেনে নিরাপত্তা ও সম্পর্কের বিষয়ে তার মতামত জানতে চান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশীর সাথে সম্পর্কের বিষয়টি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, তিনি বলেছেন বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে উত্তর দিতে চান। এস জয়শঙ্কর তার বক্তব্যের শুরুতে বলেন, তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় ভারতের প্রতিনিধিত্ব করতে 2 দিন আগে সেখানে গিয়েছিলেন। তিনি কূটনীতিকে একটি সাধারণ জ্ঞান বা কমন সেন্স হিসেবে বর্ণনা করেন, যা কেবল মার্জিত ভাষায় প্রকাশ করা হয়। এরপরে জয়শঙ্কর বলেন, যদি কোনো প্রতিবেশী আপনার প্রতি ভালো হয় বা অন্তত ক্ষতিকর না হয়, তবে আপনার স্বাভাবিক প্রবৃত্তি হলো তাদের প্রতি সদয় হওয়া, সাহায্য করা এবং বন্ধুত্ব বন্ধন গড়ে তোলা। প্রশ্ন উঠেছে, ঠিক 2 দিন আগে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসে জয়শঙ্কর বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে যে সৌজন্য সাক্ষাৎই করলেন না, তার প্রেক্ষিতে কি জয়শঙ্কর এমন বার্তা দিলেন? দর্শক, কূটনীতিতে নীরবতা অনেক সময় হাজারো শব্দের চেয়ে বেশি শক্তিশালী। 31শে ডিসেম্বর এস জয়শঙ্কর যখন বিশেষ সামরিক বিমানে ঢাকা নামলেন, তখন তার মূল কর্মসূচি ছিল বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করা। কিন্তু কূটনৈতিক শিষ্টাচার বলে, ভিন দেশের একজন পররাষ্ট্রমন্ত্রী যখন কোনো দেশে যান, তখন সেই দেশের সরকার প্রধানের সাথে অন্তত একটি সৌজন্য সাক্ষাৎ করার রেওয়াজ আছে। অথচ এস জয়শঙ্কর ঢাকায় আসলেন, তারেক রহমানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করলেন, এমনকি ভারতের সাথে যে দেশটির সবচেয়ে বেশি বৈরী সম্পর্ক, সেই পাকিস্তানের স্পিকারের সাথেও কুশল বিনিময় করলেন। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার দেখা করার কোনো সুযোগ বা ইচ্ছা কোনোটাই দেখা গেল না। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে দৃশ্যত ভারত বুঝিয়ে দিল, বর্তমান অন্তর্বর্তী সরকারকে তারা অতীতের খাতায় ফেলে দিয়েছে, তারা এখন ভবিষ্যতের দিকে তাকাচ্ছে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে বলে ধারণা করা হচ্ছে। তার একটা বড় কারণ, তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ এখন ভোটের মাঠে নেই। শুধু তাই নয়, নিষেধাজ্ঞার খড়গে দলটির তৎপরতাও নেই। বিশেষজ্ঞদের মতে, ভারতের প্রধানমন্ত্রীর শোক বার্তা এবং শোক যাত্রায় জয়শঙ্করের উপস্থিতি দুটোই ভারতের সুপরিকল্পিত কূটনৈতিক উদ্যোগ। আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে একটি ধর্মনিরপেক্ষ ও স্থিতিশীল সরকার দেখতে চায় নয়াদিল্লি, সেই বার্তাই দিয়ে গেলেন এস জয়শঙ্কর।
বিবিসি বাংলার এক খবরে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের বরাত দিয়ে বলা হয়েছে, এই যে অধ্যাপক ইউনূসকে এস জয়শঙ্কর এড়িয়ে গেলেন, তাতে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক দূরত্বের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। এই এড়িয়ে যাওয়াটা যে কাকতালীয় নয় তা বোঝার জন্য খুব বড় বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। এটি আসলে দিল্লির পক্ষ থেকে একটি সুচিন্তিত কোল্ড শোল্ডার বা শীতল আচরণ। ভারত হয়তো বোঝাতে চাইছে অধ্যাপক ইউনূসের সরকারের সাথে তাদের সম্পর্কের গ্রাফটি এখন আর ঊর্ধ্বমুখী নয়। যদিও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, জয়শঙ্করের এই সফরকে কেবল একটি ভালো জেস্চার হিসেবে দেখা উচিত এবং এর চেয়ে বেশি অর্থ খোঁজা ঠিক হবে না। কিন্তু কূটনীতিতে প্রতিটি পদক্ষেপই কোনো না কোনো অর্থ বহন করে। পররাষ্ট্র উপদেষ্টা যতই বলুক না কেন, ভাগের মা গঙ্গা পায় না, এই প্রবাদটির মতো ইউনূস সরকারের সাথে ভারতের সম্পর্ক এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে দিল্লির পক্ষ থেকে কোনো স্পষ্ট স্বীকৃতি বা সহযোগিতার আশ্বাস মিলছে না। জয়শঙ্কর ইউনূসের সাথে দেখা না করে আসলে বার্তাই দিতে চেয়েছেন যে ভারত বর্তমান সরকারকে কেবল একটি অস্থায়ী ব্যবস্থা হিসেবে দেখছে এবং তারা সরাসরি সেই শক্তির সাথে কথা বলতে চায় যারা আগামী নির্বাচনে ক্ষমতার আসার প্রবল দাবিদার। দর্শক, বিশ্লেষকরা মনে করেন জয়শঙ্কর 2রা জানুয়ারি মাদ্রাজে বসে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর জন্য এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। জয়শঙ্করকে যে শিক্ষার্থী প্রশ্ন করেছিলেন তার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ তথ্য ছিল, গত 16 মাস ধরে বাংলাদেশের সাথে সন্ত্রাসবাদের সমস্যা নিয়ে ভারত চিন্তিত। জয়শঙ্কর তার পশ্চিমা প্রতিবেশীর প্রসঙ্গ টেনে বলেন, সন্ত্রাসবাদ বন্ধ না হলে পানি বন্টন চুক্তির মতো মানবিক বা আইনি বিষয়গুলো ভারত স্থগিত রাখবে। তিনি বলেছেন, রক্ত এবং পানি একসাথে বইতে পারে না। দর্শক, জয়শঙ্করকে প্রশ্নটি করা হয়েছিল সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের আঞ্চলিক নিরাপত্তার সংকট নিয়ে। যদিও ভারত পশ্চিমা প্রতিবেশী মানে পাকিস্তানের দিকে ইঙ্গিত করেছেন, কিন্তু আবার বলেছেন শুধু বাংলাদেশ বা অন্য কোনো দেশ নয়, সামগ্রিকভাবে তিনি ভারতের সব প্রতিবেশী দেশ সম্পর্কে কথাগুলো বলেছেন। সে কারণে বিশ্লেষকরা মনে করছেন এটি এস জয়শঙ্কর একজনকে লক্ষ্য করে আরেকজনকে বার্তা দেওয়ার কৌশল নয়তো, কারণ তিনি এমন দিনে পানি চুক্তির কথা তুলেছেন যখন বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গঙ্গা আর পদ্মার পানি প্রবাহ পরিমাপ করছে। গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়ন করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে শুরু হয়েছে আলোচনা। 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তি চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে। 2রা জানুয়ারি দুই দেশের কর্মকর্তাদের বরাতে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। আগামী 31শে মে পর্যন্ত প্রতি 10 দিন অন্তর এই কার্যক্রম চলবে। আবার বাংলাদেশের সাথে ভারতের 54টি অভিন্ন নদী আছে, কয়েক দশক ধরে ঝুলে আছে তিস্তা চুক্তি। জয়শঙ্কর যখন মাদ্রাজে দাঁড়িয়ে কথাগুলো বলেন তখন তার লক্ষ্য কি শুধু পাকিস্তান ছিল, নাকি তিনি ঝিকে মেরে বউকে শেখানোর মতো করে ঢাকাকেও একটি বার্তা দিলেন? জয়শঙ্কর যখন সন্ত্রাসবাদকে পানি চুক্তির সাথে যুক্ত করেন তখন তিনি পরোক্ষভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকেও একটি বার্তা দিচ্ছেন। ভারত অভিযোগ করছে যে গত 16 মাস ধরে বাংলাদেশে অস্থিতিশীলতা চলছে এবং সেখানে ভারত বিরোধী শক্তির উত্থান ঘটছে। ভারতের নীতি নির্ধারকদের ধারণা, গত 16 মাসে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট এবং তথাকথিত উগ্র ডানপন্থী গোষ্ঠীর তৎপরতা বাড়ছে। জয়শঙ্কর স্পষ্ট করেছেন যে যদি কোনো প্রতিবেশী দেশ উগ্রবাদ বা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় তবে তারা গুড নেইবারলিনেস বা প্রতিবেশী সুলভ আচরণের সুবিধা পাবে না। বিশ্লেষকরা মনে করেন জয়শঙ্কর মাদ্রাজে 2রা জানুয়ারি যা বলেছেন তা আসলে একটি কৌশলগত বার্তা। তিনি বুঝিয়েছেন যে পানি একটি কৌশলগত হাতিয়ার। যদি প্রতিবেশী দেশ ভারতের নিরাপত্তা নিশ্চিত না করে তবে ভারত তার সকল দ্বিপাক্ষিক প্রতিশ্রুতি থেকে সরে আসতে পারে। এটি হলো সেই ঝি বউ থিওরি। পাকিস্তানকে আক্রমণ করে ভারত আসলে এই অঞ্চলের সকল প্রতিবেশীকে জানিয়ে দিল যে ভারতের জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজের সাথে আপোষ করলে পানির চুক্তির মতো বিষয়গুলো হুমকির মুখে পড়তে পারে। তার মানে ভারতের সাথে সম্পর্ক রাখতে হলে চেরি পিকিং করা যাবে না।
জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের জনগণকে রক্ষা করার অধিকার ভারতের আছে এবং ভারত কিভাবে সেই অধিকার প্রয়োগ করবে তা অন্য কেউ বলে দিতে পারে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, অন্য কোনো সময় জয়শঙ্করের মন্তব্য হয়তো সোজাসাপটাভাবে পাকিস্তানের উদ্দেশ্যে বলেছেন বলেই মনে করা হতো, কিন্তু তিনি মাত্র 2 দিন আগে বাংলাদেশ সফর করে তার কর্মকাণ্ডের মাধ্যমে দুটো গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেছেন। অধ্যাপক ইউনূসকে এড়িয়ে যাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো জয়শঙ্করের সফরের সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার বৈঠক। বিশ্লেষকরা মনে করেন, ভারত আসলে বিএনপিকে একটি রাজনৈতিক স্বীকৃতি বা পলিটিক্যাল লেজিটিমেসি দিল, যা গত 1.5 দশকে তারা পায়নি। 2018 সালে নির্বাচনের আগে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল ভারতে। উদ্দেশ্য ছিল নয়াদিল্লির মনোভাব পরিবর্তন করা, কিন্তু দিল্লির মন ফেরাতে পারেনি বিএনপি। কিন্তু এখন আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে বাংলাদেশ নিয়ে ভারতের পরিকল্পনাও বদলাতে হচ্ছে। একদিন আগে ভারতের ক্যাবিনেট সচিবালয়ের সাবেক কর্মকর্তা শান্তনু মুখার্জি বিবিসি বাংলাকে বলেছেন, নির্বাচিত হয়ে বিএনপি সরকার যদি শুধু ভারতের সিকিউরিটি কনসার্নগুলো অ্যাড্রেস করে, তাহলে তাদের সঙ্গে দিল্লির স্বাভাবিক সম্পর্ক তৈরি না হওয়ার কোনো কারণ নেই। তার ঠিক একদিন পর জয়শঙ্করের সন্ত্রাসবাদ আর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে এমন মন্তব্যকে এক করে দেখার চেষ্টা করছেন অনেকেই। দর্শক, জয়শঙ্কর ঢাকায় কি বার্তা দিয়েছেন সেটা নিয়ে প্রকাশ্যে কোনো কিছু বলেননি, কিন্তু মাদ্রাজে বসে তার কিছুটা ইঙ্গিত দিয়েছেন। বাংলাদেশ নিয়ে করা প্রশ্নের জবাবে জয়শঙ্করের শেষ 2টি লাইনও বেশ অর্থবহ। তিনি বলেছেন, ভারতের বেশিরভাগ প্রতিবেশী দেশই বুঝতে পেরেছে যে ভারতের অগ্রগতি একটি উত্তোলন জোয়ার, মানে ভারতের উন্নতি হলে সে তার প্রতিবেশীদের সঙ্গে এগিয়ে যাবে। জয়শঙ্কর স্পষ্ট করে বলেছেন, তিনি মনে করেন এই বার্তাই তিনি বাংলাদেশে পৌঁছে দিয়েছেন। জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ এখন একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, হয়তো তার মাধ্যমে অনেক কিছু সেটেল হবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, জয়শঙ্করের সফরের ডিউরেশন ছিল মাত্র 4 ঘন্টা, কিন্তু এটি যে 400 কিলোমিটার বেগে কাজ করেছে সেটির ইঙ্গিতও পাওয়া যায়। জয়শঙ্কর ঢাকা থেকে বিদায় নিতে না নিতেই জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যা ফাঁস করলেন, তাতে কূটনৈতিক পাড়ায় রীতিমতো হুলস্থুল পড়ে গেছে। তিনি জানান, 2025 সালের মাঝামাঝি সময়ে ভারতের কূটনীতিকরা তার সাথে গোপনে দেখা করেছিলেন এবং তারা অনুরোধ করেছিলেন যেন বিষয়টি গোপন রাখা হয়। অনেকের প্রশ্ন, জয়শঙ্কর ঢাকা ছাড়ার পরদিনই কেন জামাত এই সিক্রেট ফাঁস করলো? দর্শক, জয়শঙ্করের সফর বলছে, ভারত এখন ওয়েস্ট অ্যান্ড ওয়াস নীতিতে বিশ্বাসী, আর বাংলাদেশের সামনের সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারতের নতুন হার্ডলাইন কূটনীতিকে সামলানো। জয়শঙ্কর ঢাকা এসে ঝিকে মেরে বউকে শেখানোর কাজটি বেশ সুচারুভাবেই সেরে গেছেন। এখন শেখার পালা কার, সেটাই দেখার বিষয়। রুমিন ফারহানা একদিকে বলছেন খালেদা জিয়া তার পক্ষে ছিলেন, তারেক রহমান তার পক্ষে নন, সেজন্যেই তিনি মনোনয়নটি পাননি। কিন্তু সত্যিই কি এমনটা ঘটেছে, নাকি রুমিন ফারহানার সঙ্গে ঘনিষ্ঠ মানে বিএনপিতে অন্য যারা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেন তাদের কারো কারো সঙ্গে তারেক রহমানের এখন যে দূরত্ব, তার ফলাফল এই ঘটনা? টকশোর মাধ্যমে বিএনপির রাজনীতি হিসেবে বাংলাদেশে বিপুল জনপ্রিয়তা এবং পরিচিতি পাওয়া রাজনীতিবিদ রুমিন ফারহানাকে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে মনোনয়ন দেয়নি। সেই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তার যে আসন ব্রাহ্মণবাড়িয়া 2 আসন সেখান থেকে নির্বাচন করবেন। বিএনপি তাকে সহ 9 জনকে খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কার করেছে দলের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। রুমিন ফারহানা বলছেন, এই যে খালেদা জিয়ার মৃত্যুর দিনে তাকে বহিষ্কার করা হলো, এটা গভীরভাবে সংকেতপূর্ণ একটি ঘটনা। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি, যেটির সীমানা নির্ধারণ নিয়েও এ দফাতেও নির্বাচন কমিশনে যখন প্রথম সীমানা নির্ধারণের শুনানি অনুষ্ঠিত হলো, সেদিনও তিনি গিয়ে বিএনপির অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের দলের তরফে একরকমের প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন এবং রুমিন ফারহানা
তখন সাংবাদিকদের সামনে এসে বলেছিলেন যে 15 বছরে যা ঘটে নাই, যাদের জন্য তিনি এতদিন ধরে লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন, যে দলের জন্য তিনি সোচ্চার ছিলেন, সেই বিএনপির কর্মীরা আজকে তাকে ধাক্কা দিয়েছে। সে সময়ও রুমিন ফারহানা শিরোনাম হয়েছিলেন। রুমিন ফারহানা কিন্তু 2018 নির্বাচনের আগে থেকেই ওই এলাকায় গিয়ে বাড়ি ঘর করে সেখানে নির্বাচনী প্রচারণা চালাতে থাকেন এবং সেখানে জনসংযোগ করতে থাকেন, তার নেতাকর্মী তৈরি করতে থাকেন, অনুসারীদের তৈরি করতে থাকেন এবং 2018 নির্বাচনের আগেও তিনি সেখানে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সেবারেও তিনি দলের মনোনয়ন সেখান থেকে পান না। সেবার আব্দুস সাত্তার উকিলকে বিএনপি মনোনয়ন দেয়, কিন্তু পরে বিএনপি 2018 সালের নির্বাচনে যে একটি নারী সংসদ সদস্য পদ পেয়েছিল, তাদের 5 জন বিজয়ী সংসদ সদস্য বিপরীতে, সেই সংরক্ষিত নারী আসনে তখন কিন্তু বিএনপির তরফে রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং রুমিন ফারহানা সেই সুবাদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে সংসদে গিয়েছিলেন। নারী সংরক্ষিত আসনে তখন যে রুমিন ফারহানার মনোনয়ন, সেটাও কিন্তু লন্ডন থেকেই নির্ধারিত হয়েছিল, ঠিক যেমন ভাবে 2018 সালের প্রত্যেকটি আসনের মনোনয়ন, মানে সেবার তো বিএনপি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোট গঠন করে, জামায়াতে ইসলামী, বিএনপি, ডক্টর কামাল হোসেনের গণফোরাম সকলে একত্রে নির্বাচনে গেল। 300টি আসনের মনোনয়নই কিন্তু তখন লন্ডন থেকে তারেক রহমানের তত্ত্বাবধানে নির্ধারিত হয়েছিল এবং এরপর রুমিন ফারহানা, মানে নারী সংরক্ষিত আসনেও যে বিএনপি কাউকে মনোনীত করবে, সেই সিদ্ধান্তটাও তখন তারেক রহমানের তরফে নেওয়া হয়েছিল। এবার তাহলে কি ঘটলো? রুমিন ফারহানা এখন সরাসরি এক রকমের তারেক রহমানকে, বিএনপির নতুন নেতৃত্বকে, তাকে যথাযথ মূল্যায়ন না করবার জন্য এবং তাকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার জন্য দায়ী করছেন। তিনি কোনো রাগঢাক রাখেন নাই। যখন 4 নভেম্বর বিএনপি প্রথম অধিকাংশ আসনের মনোনয়ন দিয়ে দিল এবং তারপর থেকেই টকশোতে গিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলে আসছিলেন, দল মনোনয়ন দিক বা না দিক, তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 এই আসন থেকে নির্বাচন এবার করবেনই। এবং তখন থেকেই তিনি এই কথাও বলে আসছিলেন যে তার নেতাকর্মী অনুসারীরা বলে আসছিলেন যে রুমিন ফারহানা ব্যতীত কোনো জোটের প্রার্থীকে যদি এই আসনে মনোনয়ন দেওয়া হয় তাহলে তিনি জামানত হারাবেন, কারণ রুমিন ফারহানার অনুসারীরা কেউ সেই জোট প্রার্থীর পক্ষে কাজ করবেন না। কিন্তু শেষ পর্যন্ত বিএনপি সেখানে জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দিয়েছে। তিনি সেখানে খেজুর গাছের পক্ষে নির্বাচন করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেদিন এই নামটি ঘোষণা করেছেন, তিনি সেদিন বলেন সকলকে খেজুর গাছের পক্ষে ভোট দিয়ে ধানের শীষের জন্য কাজ করতে হবে এবং বিএনপির যেসব নেতারা এই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কাজ করবেন তাদেরকে দল বহিষ্কার করবে বা দল কড়া সিদ্ধান্ত নেবে। রুমিন ফারহানা তখনও বলে রেখেছিলেন, দল যদি বহিষ্কার করে বা শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কোনো ব্যবস্থাও নেয় তাও তার কিছু করার নাই, তিনি নির্বাচন করবেনই। খালেদা জিয়ার মৃত্যুর দিনে বিএনপি শেষ পর্যন্ত রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমে পাঠায়, যেখানে তারা বলে যে রুমিন ফারহানা সহ 9 জনকে তারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির পরিচালনার জন্য বহিষ্কার করছে। এর মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত রুমিন ফারহানা যেমন ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন সহ 9 জন আছেন। হাসান মামুন হচ্ছেন নুরুল হক নুরুর আসনে, যিনি পটুয়াখালীতে ক্রমাগতভাবে 5ই আগস্টের পর থেকে কিন্তু প্রতিরোধ তৈরি করে গেছেন নুরুল হক নুরুর বিষয়ে, কারণ তারেক রহমান গত 2024-এর অক্টোবরেই জানিয়ে দিয়েছিলেন যে দল যাতে নুরুল হক নুরুর পক্ষে কাজ করে। কিন্তু হাসান মামুন এক দফা কিন্তু সারা রাত নুরুল হক নুরুকে এক জনসভায় তার সমর্থকেরা আটকে রেখেছিলেন। এরপর সেনাবাহিনীর গিয়ে তাকে উদ্ধার করে আনতে হয়েছিল নুরুল হক নুরুকে। কাজেই হাসান মামুনও বছরের পর বছর ধরে পটুয়াখালীতে এই প্রস্তুতি নিয়েছেন ঠিক রুমিন ফারহানার মতোই, যে তিনি কাজ করবেন এবং তিনি সেখান থেকে নির্বাচন করবেন। এখন তিনি মনোনয়ন পান নাই, মনোনয়ন পেয়েছেন দলের বাইরের একজন, তিনি হাসান মামুন
সাইফুল আলম নীরব, রুমিন ফারহানা সহ এই 9 জনই তাই স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ যে এরা নির্বাচন করবেন। কিন্তু খুব স্বাভাবিকভাবে স্বল্প পরিচিত হওয়ায় রুমিন ফারহানার মনোনয়ন না পাওয়ার মতো আলোচনা আলোড়ন আর কেউ তুলতে পারছেন না, কারণ সকলেই রুমিন ফারহানাকে চেনেন। তিনি একজন সর্বজন পরিচিত ব্যক্তি এবং সকলেই বিএনপি বলতে রুমিন ফারহানাকে চেনেন বা রুমিন ফারহানা বলতেই বিএনপিকে বোঝেন। সেখানে বিএনপি এমন একজন সোচ্চার, মানে গত বহু বছর ধরে আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে, শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে সোচ্চার সাহসী কণ্ঠ রুমিন ফারহানাকে কেন বিএনপি মনোনয়ন দিল না, সেই প্রশ্নটা বারবার উঠছে। রুমিন ফারহানা সরাসরি বলছেন যে তিনি খালেদা জিয়ার রাজনীতি এগিয়ে নিতে কাজ করবেন। তিনি সরাসরি বলছেন নতুন নেতৃত্ব তাকে যথাযথ মূল্যায়ন না করলেও তার কিছু করার নাই, তার রাজনীতি তাকে করতে হবে। আর রুমিন ফারহানা সবচেয়ে বিস্ফোরক যে মন্তব্যটা করছেন, তিনি বলছেন হাসপাতালে যাওয়ার 2 দিন আগেও নাকি খালেদা জিয়া বিএনপির ঊর্ধ্বতন শীর্ষতম নেতৃবৃন্দকে জিজ্ঞেস করেছিলেন যে কেন রুমিন ফারহানা মনোনয়ন পেলেন না। তার মানে রুমিন ফারহানা কি বলতে চাইছেন যে তিনি খালেদা জিয়া পক্ষের লোক, বিএনপিতে তিনি মনোনয়ন না পাওয়ায় খালেদা জিয়া রুষ্ট ছিলেন, কিন্তু মনোনয়নের পুরো বিষয় যিনি নিয়ন্ত্রণ করছেন মানে তারেক রহমান, তিনি তাকে মনোনয়ন দিতে চাইছেন না এবং তিনি তার প্রতি রুষ্ট, তাকে দল থেকে বাদ দিতে চাইছেন। এবং সে কারণেই রুমিন ফারহানা বলছেন যে খালেদা জিয়ার মৃত্যুর দিন তার বহিষ্কারের খবরটা আসা ভীষণভাবে সংকেতপূর্ণ। রুমিন ফারহানা তার মানে তারেক রহমানের বিপক্ষে সরাসরি দাঁড়াচ্ছেন। রুমিন ফারহানা তার মানে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে ইঙ্গিত করতে চাইছেন যে বিএনপির ভেতরে খালেদা জিয়া পক্ষ আর তারেক রহমান পক্ষ আছে, নাকি রুমিন ফারহানা এই আলোচনাটা সংবাদ মাধ্যমের সামনে ফাঁস করে এই আলোচনাটা দানা বেঁধে উঠতে সহায়তা করতে চাইছেন যে বিএনপিতে খালেদা জিয়া পক্ষ বঞ্চিত হচ্ছে তারেক রহমান নেতৃত্বে আসার ফলে। রুমিন ফারহানা কি বলছে একটু শুনে আসি। দলের যখন দুঃসময় ছিল তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন। তিনি আমাকে যেই দায়িত্ব দিয়েছেন সেটা অনেক সময়ই দেখা গেছে আমার বয়স এবং আমার রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড়। সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি, যেটার একটা রূপ আপনারা দেখেছেন যখন 2018 সালের সংসদে 19 সাল থেকে আমি জয়েন করি এবং সেখানে আমার ভূমিকা কি ছিল। দল যখন 22 সালের ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলে আমি এক মুহূর্ত চিন্তা করি নাই। যখন বলেছে, যেদিন বলেছে তখনই আমি সেই মুহূর্তে পদত্যাগ করেছি। এরপরে দল যদি মনে করে নতুন নেতৃত্ব, তাকে আমি স্বাগত জানাই। যে আমার সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড, দ্যাটস ওকে, ফাইন। রুমিন ফারহানা সংবাদ মাধ্যমকে বলেছেন যে আপসহীন নেত্রীর চলে যাওয়ার দিনেই তার বহিষ্কারকে তিনি মোটেও কাকতালীয় বলে মনে করেন না। রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি খালেদা জিয়ার কাছ থেকে পেয়েছেন। খালেদা জিয়াকে আপসহীন নেত্রী উল্লেখ করে রুমিন ফারহানা বলেছেন যে আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি, যার আদর্শে রাজনীতি করেছি, উজ্জীবিত হয়েছি এবং যার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে আমি রাজনীতি করেছি, তিনি আজ চলে গেলেন। এবং তিনি যেদিন 23শে নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছেন তার আগে 20শে নভেম্বরেও আমার কথা বলেছেন। তিনি বলেছেন আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন, আমি শুধু এটুকুই বলবো। এবং রুমিন ফারহানা বলছেন আমার যে বিদ্রোহী প্রার্থী হওয়া এইটাও এক ধরনের আপোষহীনতা, জোয়ারের বিরুদ্ধে একলা দাঁড়ানো, এটা আমি আমার নেত্রীর কাছ থেকে শিখেছি। আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়া আমি উনার কাছ থেকে শিখেছি। একদিকে 2024-এর 5ই আগস্টের পর থেকে প্রায় 7 থেকে 8 হাজার কর্মীকে নানা রকম শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি বহিষ্কার করেছে। নির্বাচনে এরকম রুমিন ফারহানা সহ বিএনপির একনিষ্ঠ অনেক কর্মীরা আছেন যারা বিভিন্ন আসনে মনোনয়ন না পেয়ে এখন স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ হয়েছে, মানে তারা নির্বাচনেও অংশ নেবেন। তারেক রহমান কিভাবে দলের ভেতরের এই বিরোধ, এই
বিদ্রোহ সামাল দেবেন সেটা যেমন তার জন্যে এখন একটা নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে, তেমনি রুমিন ফারহানার মতো জনপ্রিয় মানে সংবাদ মাধ্যম যার কাছে বারবার যায়, সেখানে তিনি যে প্রকাশ্যে তাকে খালেদা জিয়া পন্থী নেতা হিসেবে অভিহিত করে তারেক জিয়ার নতুন নেতৃত্ব তাকে গ্রহণ করতে পারছে না বা দলে জায়গা দিচ্ছে না, এমন অভিযোগ তুলছেন বিভিন্নভাবে বিভিন্ন ফোরামে, সেটাও সম্ভবত তারেক রহমানের জন্য একটা নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে। তারেক রহমানই তো তাকে 2018-তে মনোনয়ন দিয়েছিলেন নারী সদস্য হিসেবে, তাহলে এই সময়ে এসে রুমিন ফারহানার সঙ্গে তারেক রহমানের বিরোধের কারণ কি? বিএনপির ভেতরে যে ধরনের কথা শোনা যায় তার মধ্যে এমন কথাও প্রচলিত আছে যে তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে 2001 থেকে 2006 সরকারের আমলে মানে বিএনপি জামাত জোট সরকারের হাওয়া ভবন আমলে তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত একজনের সঙ্গে রুমিন ফারহানের যে ঘনিষ্ঠতা এবং সেই ব্যক্তির সঙ্গে এখন তারেক রহমানের দূরত্ব রাখবার যে ইচ্ছা বা দূরত্ব রাখবার যে বাধ্যবাধকতা, সেটাও রুমিন ফারহানাকে হয়তো মনোনয়ন বঞ্চিত করে থাকতে পারে। সত্যিই কি রুমিন ফারহানার পৃষ্ঠপোষক কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতা কিংবা তারেক রহমানের ব্যবসায়িক পার্টনার, তার সঙ্গে ঘনিষ্ঠতাই রুমিন ফারহানার রাজনৈতিক এই বঞ্চনার কারণ হলো? রুমিন ফারহানা 2018 সালে যখন ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম গিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন, মানে ওই আসনের মনোনয়ন চেয়েছিলেন, তখন রুমিন ফারহানার পৃষ্ঠপোষক ছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি ব্যবসায়িক গ্রুপের মালিকদের একজন। সে সময় তারই দর কষাকষিতে কিন্তু সরাসরি মনোনয়ন না পেলেও নারী সংরক্ষিত আসনটি লন্ডন থেকে রুমিন ফারহানার জন্য নিশ্চিত করা হয়েছিল। তাহলে রুমিন ফারহানা একদিকে বলছেন খালেদা জিয়া তার পক্ষে ছিলেন, তারেক রহমান তার পক্ষে নন, সেজন্যেই তিনি মনোনয়নটি পাননি, কিন্তু সত্যিই কি এমনটা ঘটেছে নাকি রুমিন ফারহানার সঙ্গে ঘনিষ্ঠ মানে বিএনপিতে অন্য যারা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেন তাদের কারো কারো সঙ্গে তারেক রহমানের এখন যে দূরত্ব, তার ফলাফল এই ঘটনা? তারেক রহমানকে দেশে 17 বছর পরে ফিরে আসবার পর সম্ভবত নানা সমীকরণ নতুন করে মেলাতে হচ্ছে। এর মধ্যে কোনো একজন সুপরিচিত নেত্রীর এমন অভিযোগ তোলা যে তিনি তার মায়ের পক্ষে বলেই তার পুত্রই তাকে দল থেকে বহিষ্কার করে ছাড়লো, এবং সেটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং গভীর সংকেতপূর্ণ। এ ধরনের অভিযোগ বা এ ধরনের গুঞ্জন দলের ভেতরেই সম্ভবত সামাল দেওয়া বা ধামাচাপা দেওয়া তারেক রহমানের মতো এত বিশাল দলের নতুন নেতার জন্যে হয়তো এই সময়টায়, নির্বাচনের সময়টায় অস্বস্তিকর হয়ে উঠতে পারে। রুমিন ফারহানা নির্বাচনে জিতে আসতে পারেন কিনা ধানের শীষ ছাড়াও তিনি হাঁস প্রতীক চাইছেন, নাকি ব্রাহ্মণবাড়িয়া আসনে খেজুর গাছে ভোট দিয়ে বিএনপির নেতা কর্মী অনুসারী সমর্থকেরা শেষ পর্যন্ত ধানের শীষকে শক্তিশালী করে, সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে।